Friends, we know of Tobatek Singh through the legendary storyteller Sadat Hasan Manto. Tobatek Singh is one of his most famous and tragic stories about partition. The story that dealt with the migration of Hindu and Sikh mental asylum patients in Lahore to India. It raised profound questions on the definition of sanity and the thinning of boundaries between the mad and the sane world. Tobatek Singh was the place where the protagonist was from. Bishan Singh wanted to remain in Tobatek Singh, but when he found out that he is being sent to India because of the Sikh identity, he finds it difficult to overcome the trauma and dies in the no man's land between India and Pakistan. বন্ধুরা, আমরা ফলে একটি গল্প পড়ছি টোবাটেক সিং। টোবাটেক সিং হলো একটি জায়গার নাম যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে। বন্ধুরা, আমরা যে টোবাটেক সিং বলে গল্পটি পড়ছি এটি অরিজিনালি উর্দুতে লেখা। এই গল্পে সাদাত হাসান ম্যান্টো পার্টিশন পরবর্তী সময়ের যে বিভৎস পরিস্থিতি সেটাকে বর্ণনা করেছেন। পার্টিশনের পরে গল্পটায় যেভাবে অন্তত বর্ণিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 2 or 3 years after partition, the governments of Pakistan and India decided to exchange lunatics in the same way that they had exchanged civilian prisoners. পাগলাগারদের যারা পেশেন্ট ছিল, যদি মুসলিম পেশেন্ট হয় তাহলে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, while Hindu and Sikh lunatics in পাকিস্তানি ম্যাড হাউসেস উড বি হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়া। এই ডিসিশন যখন নেয় তার পরবর্তী সময়ে মেন্টাল অ্যাসাইলামে থাকা সেই পাগলদের, পেশেন্টদের কি পরিস্থিতি হয়েছিল সেই মর্মন্তুদ গল্প, ট্রাজিক একটা স্টোরি হচ্ছে এই টোবাটেক সিং। টোবাটেক সিং আসলে একটি জায়গার নাম। এই টোবাটেক সিংয়ের বাসিন্দা যিনি ছিলেন বিশান সিং, তিনি ট্রিটমেন্ট ওখানে নিচ্ছিলেন, কিন্তু ওখান থেকে যখন তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার শিখ আইডেন্টিটির জন্য, সে জানতে চায় টোবাটেক সিং কোথায়, কিন্তু জানতে পারে পাকিস্তানে। সেখান থেকে যখন ওয়াঘা বর্ডার পেরিয়ে তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন অফিসাররা, তখন সে অস্বীকার করে এবং ভারত এবং পাকিস্তানের মাঝামাঝি জায়গায় তিনি মৃত্যুবরণ করেন। ফলে এই মর্মন্তুদ গল্প হচ্ছে টোবাটেক সিং। ডিয়ার ভিউয়ার্স, দো দ্য স্টোরি অ্যান্ড দ্য ক্যারেক্টার্স ওয়ার ফিকশনাল, টোবাটেক সিং দ্য প্লেস স্টিল এক্সিস্টস। টোবাটেক সিং ইজ এ সিটি অ্যান্ড তেহসিল, মিনস দ্য ডিস্ট্রিক্ট ইন পাকিস্তানস পাঞ্জাব প্রভিন্স। পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ রয়েছে তার একটা জেলা এবং একটি স্টেশনের নামও টোবাটেক সিং বাস্তবে রয়েছে। History of Tobatek Singh is traced to a person named Tek Singh who used to help travelers and passersby who frequented the area, given that it was situated at a point where many routes met. এই টোবাটেক সিং বলে যে জায়গাটা, সেখানে অনেকগুলো রুট এই জায়গা দিয়ে গেছে। টেক সিং ওখানের পথিকদের সাহায্য টাহায্য করতেন। ফলে টেক সিং একটা পুকুর থেকে, যাকে বলা হয় গড়হা পট, আমাদের হচ্ছে বেঙ্গলেও আমরা টোবা বলে ওই জায়গাটাকে বলি, মানে ছোট পুকুর বা বেশি গর্তযুক্ত বেশি পুকুরটাকে বলা হয়, গভীর কিন্তু ছোট, তাকে বলা হয় টোবা। তো উর্দুতে ওই টোবা থেকে যেহেতু টেক সিং সাহায্য করতেন, তাই ওই এলাকাটার নাম হয়ে যায় সময়ের সাথে সাথে মানুষের মুখে মুখে নাম ঘুরতে ঘুরতে টোবাটেক সিং। কারণ ওই টোবা থেকে জল নিয়ে বা ওই পন্ড থেকে জল নিয়ে টেক সিং তৃষ্ণার্ত পথিকদের সাহায্য করতেন। সময়ের বিবর্তনে এইটা টোবাটেক সিং বলে জায়গাটা খ্যাত হয়। ফলে বন্ধুরা, এই সাদাত হাসান মান্টোর এই টোবাটেক সিং গল্প, যেটি 1955 সালে প্রকাশিত হয়েছিল ভারত পাকিস্তান দেশভাগের পরিপ্রেক্ষিতে, এই গল্পটি কিন্তু টোবাটেক সিং এই জায়গাটাকে জনপ্রিয় করেছে। এবং এই পার্টিশন পরবর্তী সময়ে দেশভাগের পরে এই জায়গাও কিন্তু এই হিংসা, ভায়োলেন্স এর হাত থেকে রক্ষা পায়নি।
Being an important railway station, Tobatek Singh not only saw violence but also the trains carrying corpses. এখানে এই স্টেশন দিয়েই কিন্তু অনেক মৃতদেহ লাশের ট্রেন গেছে, এই টোবাটেক সিং জায়গাটাকে দেখতে হয়েছে। ফলে টোবাটেক সিং এই গল্পের মধ্য দিয়ে দেশভাগের ঘটনা এবং রাষ্ট্রের যে মানবতা বিরোধী নীতি তাকে তীব্র ব্যঙ্গ এবং শ্লেষাত্মক আক্রমণে বিধে এই গল্পটা লিখেছেন লেখক সাদাত হাসান মান্টো। Tobatek Singh, which describes the exchange of mental asylum inmates between India and Pakistan in the wake of partition, was perhaps Sadat Hasan's most well-known short story. Manto's work was colored by his experience of mental illness, including alcohol addiction and possible depressive disorder. Sadat Hasan Manto was among the most famous, provocative and controversial Urdu writers of the 20th century. এই উর্দু লেখক 1912 সালের 11ই মে পাঞ্জাবের লুধিয়ানার পাপরুদি গ্রামের ব্যারিস্টার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ম্যান্টোর পূর্বপুরুষ কাশ্মীরি বংশোদ্ভূত ছিলেন। ম্যান্টোর পিতা ছিলেন একজন আদালতের বিচারক। কঠোর শাসনে ও ম্যান্টো ছোটবেলা থেকে বোহেমিয়ান হয়ে ওঠেন। লেখাপড়ার হাতেখড়ি হয়েছিল অমৃতসরের মুসলিম হাই স্কুলে, কিন্তু স্কুলের গণ্ডিতে তার মন প্রাণ হাঁপিয়ে উঠত। লেখাপড়ায় অমনোযোগিতার কারণে স্বভাবতই দুবার এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন এবং নানা জিনিস পরবর্তীকালে ম্যান্টোকে একটা ডিপ্রেশনের মধ্যে ঠেলে দেয় এবং সেই জন্য তিনি খানিকটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েন এবং তাকে মেন্টাল অ্যাসাইলামেও পাঠাতে হয়। ম্যান্টো অ্যান্ড হিজ মেন্টাল ইলনেস. It has been established that Manto suffered mental health problems which would undoubtedly have colored his work. Manto's childhood was characterized by a difficult relationship with his father, who died when Manto was 18 years old only. But he was authoritative and frequently belittling. Manto was afraid of his father, even on occasion jumping from the rooftop to escape him. ফলে ছাদ থেকে লাফিয়ে অনেক সময় পড়েছে তার বাবার হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য। এবং অনেকে বলেন যে ম্যান্টোর বাবার প্রথম পক্ষের স্ত্রী এই রকম একটু মেন্টাল ইনস্টেবিলিটিতে ভুগতেন। যাই হোক, তার মা ছিল দ্বিতীয় পক্ষের এবং তাদের প্রতি তাদের প্যাটার্নাল ফ্যামিলিতে মানে আব্বার পরিবার থেকে একটু হীন নজরে দেখা হতো। সেই জন্য তার চাইল্ডহুড লেফট হিম উইথ মেমোরিজ অফ নেগলেক্ট অ্যান্ড রিজেকশন, and he became prone to excessive display of emotion. Restlessness and agitation troubled Manto throughout his life. পরবর্তীকালে তার বোনের যখন মিসক্যারেজ হয় সেটাও একটা মেন্টাল প্রভাব ফেলে। বাট অ্যালকোহল অ্যাডিকশন স্ট্যান্ডস আউট অ্যাজ পারহ্যাপস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অফ ম্যান্টোজ মেন্টাল হেলথ ডিফিকাল্টিজ। প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতেন এবং পরবর্তীকালে এটা চরমভাবে বেড়ে যায় যখন তিনি লাহোরে চলে গেলেন। His family became so concerned that they twice admitted him to the anti-alcoholic ward of the Punjab Mental Hospital for treatment between 1951 and 52 এবং যে সময়ে এই ছোট গল্পটা লেখা হচ্ছে। This was not successful, however. Manto progressed to begin drinking and started to experience hallucination, a symptom of alcohol-induced psychosis. ফলে ডাক্তাররা পরের দিকে প্রায় ছেড়েই দিয়েছিলেন অ্যান্ড আলটিমেটলি ইট ওয়াজ লিভার সিরিওসিস ডিউ টু অ্যালকোহলিজম দ্যাট কিল্ড ম্যান্টো অ্যাট দ্য প্রিম্যাচিওর এজ অফ 44 অনলি। ম্যান্টোজ বাস্ট অফ ক্রিয়েটিভ আউটপুট ওয়াজ এ সাইন দ্যাট হি ওয়াজ প্রিপেয়ারিং ফর ইম্পেন্ডিং ডেথ। সাম ক্রিটিক্স have noted that almost all his stories were written when he was sober and therefore credits this prolific output with the period of sobriety that lasted for some months after his first hospital admission. Regardless, it is clear that Manto knew his drinking was killing him. He wrote in 1954 that anyone drinking this dreadful stuff ends up in the netherworld in less than a year. তিনি জানতেন যে তিনি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এই ড্রিঙ্কিংয়ের জন্য, কিন্তু তিনি ছাড়তে পারেননি।
whether or not his drinking amounted to a form of extended suicide, it is clear that Mento's battle with addiction have been influenced his work greatly. সাদাত হাসান মান্টোকে উপমহাদেশের দাঙ্গা ও দেশভাগের শ্রেষ্ঠ কথাকার বললেও ভুল হবে। মানে তিনি আজও ভীষণভাবে ভয়ানকভাবে প্রাসঙ্গিক। দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল মানুষের হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ, মানে এত নিপুণ দরদ দিয়ে তিনি চিত্রিত করেছেন যেন আমাদের চোখের সামনে সেই বীভৎস ভয়ঙ্কর দিনগুলো যেমন ফুটে ওঠে, তেমনি বর্তমান সময়কে যেন আমাদের মনে হয় এতদিন আগে চিত্রিত করে তিনি দিয়ে গেছেন। টোবাটেক সিং uses the madness of the inmates as a mirror for the madness of the outside world. As the story progresses, the reader comes to realize that the asylum inmates are in fact much more sane than the politicians controlling their destiny. The main character, Bishan Singh, in his painful struggle for identity, is symbolic of the displacement suffered by millions of partisan refugees. Although the story is fictional, an actual exchange of psychiatric patients between mental hospitals in Lahore and Amritsar took place in 1950. The story Tobatek Singh is told by a reliable but not omniscient narrator who speaks as a Pakistani and seems to be a Lahori. The narration is for the most part so straightforward that the narrator's voice seems even naive. The narrator reports to us with apparent matter-of-factness a series of events that are not quite as straightforward as they appear. The time frame, for one thing, is oddly jagged. The first two paragraphs take us to the Wagha border itself, where the lunatics are described as having already arrived. Then we drop abruptly into a very long flashback. We return to an earlier time when the inmates in the Lahore asylum first learn of the proposed exchange. We follow their reactions and behavior until at the very end of the story we once again arrive at the time and place of the first two paragraphs. So this is the very interesting story where the narrator can be reliable but he is not omniscient. Friends, let's read the story of Sadat Hasan Manto, Tobatek Singh. A couple of years after the partition of the country, it occurred to the respective governments of India and Pakistan that inmates of lunatic asylums like prisoners should be exchanged. দেশ বিভাগের 2-3 বছর পর পাকিস্তান ও ভারতের প্রশাসনের উপলব্ধি হলো সাধারণ বন্দীদের মতোই দুদেশের পাগলদেরও বিনিময় হওয়া উচিত। Friends, partition here refers to the division of British India into India and Pakistan in 1947. It occurred to the respective governments. Occurred to মানে কারুর মনে হওয়া, এখানে সরকার মনে করলো, রেসপেক্টিভ গভর্নমেন্টস মানে যে যে দেশের সেই সেই সরকার, অর্থাৎ ইন্ডিয়ার গভর্নমেন্ট অ্যান্ড পাকিস্তানস গভর্নমেন্ট। দ্যাট ইনমেটস মানে এখানে বাসিন্দা, রেসিডেন্টস। আসলে অ্যাসাইলামের লুনাটিক অ্যাসাইলামসের বাসিন্দা কারা না, দোজ হু আর পেশেন্টস। সাইকিয়াট্রিক হসপিটালের পেশেন্টকে এখানে লুনাটিক অ্যাসাইলাম বলে বলা হচ্ছে। হসপিটালের যে পেশেন্টরা তাদেরকে বদল করা হবে। আসলে এটা একটা ইনহিউম্যান একটা ডিসিশন টেকেন বাই দ্য রেসপেক্টিভ গভর্নমেন্টস। সার্কাস্টিক একটা নোট আমরা কিন্তু লক্ষ্য করব, যেটা সাদাত হাসান মান্টোর গল্পে আমরা পাচ্ছি। অমানবিক এই বদল। Muslim lunatics in India should be transferred to Pakistan and Hindu and Sikh lunatics in Pakistani asylums should be sent to India. ফলে যে সিদ্ধান্ত তারা নিয়েছিল সেটা হচ্ছে, যে মুসলমান পাগল হিন্দুস্তানের পাগলাগারদে আছে বা ভারতের পাগলাগারদে আছে তাকে পাকিস্তানে পৌঁছে দেওয়া হবে, আর যে হিন্দু ও শিখ পাগল পাকিস্তানের পাগলাগারদে আছে তাকে হিন্দুস্তানের পাগলাগারদ অর্থাৎ ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হবে। Whether this was a reasonable or an unreasonable idea is difficult to say. এটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মানে এটা বলা যাবে না এটা যে রিজনেবল কি আনরিজনেবল একটা আইডিয়া, এটা
বলা কষ্টকর ব্যাপার। ওয়ান থিং হাউএভার ইজ ক্লিয়ার, একটা জিনিস যাই হোক পরিষ্কার, ইট টুক মেনি কনফারেন্সেস অফ ইম্পর্ট্যান্ট অফিসিয়ালস ফ্রম বোথ সাইডস টু কাম টু দিস ডিসিশন। যাই হোক, দু দেশের হোমরা চমরা অফিসাররা অনেক বৈঠক করলেন, কনফারেন্স করলেন। ফাইনাল ডিটেলস লাইক দ্য ডেট অফ অ্যাকচুয়াল এক্সচেঞ্জ আর কেয়ারফুললি ওয়ার্কড আউট, এবং অনেক কথাবার্তার পরে পাকা কথা হলো যে ডেট অফ এক্সচেঞ্জ, অ্যাকচুয়াল এক্সচেঞ্জ মানে কবে পাগলদের বিনিময়ের দিনক্ষণ সেটা ঠিক করা হলো। মুসলিমস লুনাটিক্স হুজ ফ্যামিলিজ ওয়ার স্টিল রিসাইডিং ইন ইন্ডিয়া ওয়ার টু বি লেফট আনডিস্টার্বড, দ্য রেস্ট মুভড টু দ্য বর্ডার ফর দ্য এক্সচেঞ্জ। সেখানে সিদ্ধান্ত হলো যেসব মুসলিম পাগলদের পরিবারের লোকজন ভারতে রয়ে গেছে তাদের সেখানেই রেখে দেওয়া হবে, আর বাকিদের নিয়ে যাওয়া হবে বর্ডারে, যেখানে দুটো দেশের বিনিময়টা হবে। দ্য সিচুয়েশন ইন পাকিস্তান ওয়াজ স্লাইটলি ডিফারেন্ট। পাকিস্তানের এই ব্যাপারটা নেই, সিন্স অলমোস্ট দ্য এন্টায়ার পপুলেশন অফ হিন্দুজ অ্যান্ড শিখস হ্যাড অলরেডি মাইগ্রেটেড টু ইন্ডিয়া। বেশিরভাগ হিন্দু এবং শিখরা ইতিমধ্যেই ভারতে চলে গেছে, মাইগ্রেট করে চলে গেছে। দ্য কোশ্চেন অফ কিপিং নন মুসলিম লুনাটিক্স ইন পাকিস্তান ডিড নট দেয়ারফর অ্যারাইজ। তাই হিন্দু আর শিখ পাগলদের সেখানে ধরে রাখার কোনো মানে হয় না। নন মুসলিম লুনাটিক্সদের, নন মুসলিম লুনাটিক্স রেফার্স টু দ্য হিন্দু অ্যান্ড শিখ লুনাটিক্স। হোয়াইল ইট ইজ নট নোন হোয়াট দ্য রিয়াকশন ইন ইন্ডিয়া ওয়াজ, যখন এটা জানা যায়নি যে ভারতে কি পরিমাণ প্রতিক্রিয়া হয়েছিল, ভারতে কি পরিমাণ ঝড় উঠেছিল, হোয়েন দ্য নিউজ রিচড দ্য লাহোর লুনাটিক অ্যাসাইলাম it immediately became the subject of heated discussion. Heated discussion refers to the angry debate or argument. ফলে এই খবর শুনে ভারতের প্রতিক্রিয়া না জানা গেলেও তবে এই খবর যখন লাহোরের পাগলাগারদে পৌঁছলো তখন একেবারে মানে হইচই পড়ে গেল, একদম তর্ক বিতর্কের জায়গায় পৌঁছলো। It immediately became the subject of heated discussion. One Muslim lunatic, a regular reader of the fire-eating newspaper Jamindar, when asked what Pakistan was, replied after deep reflection, the name of a place in India where cutthroat razors are manufactured. ফলে একজন মুসলিম লুনাটিক সেখানে ছিল, ওয়ান মুসলিম লুনাটিক, সে নিয়মিতভাবে জমিনদার পত্রিকার পাঠক ছিল এবং যে পত্রিকাতে সব জ্বালাময়ী লেখা বেরোয়। তা সেই লোককে জিজ্ঞেস করা হলো পাকিস্তানটা কোথায়, তখন সে অনেক ভেবেচিন্তে উত্তর দিল ডিপ রিফ্লেকশনের পরে, পাকিস্তান আসলে ভারতের মধ্যেই একটা জায়গা যেখানে ধারালো খুর তৈরি হয়। কাটথ্রোট রেজার্স আর ম্যানুফ্যাকচার। কাটথ্রোট রেজার রেফার্স টু দ্য শার্প ব্লেড হুইচ ইজ ইউজড ফর সেভিং অ্যান্ড ফর কাটিং পিপলস থ্রোট, এবং এটা মার্ডার করার একটা ওয়েপন, এবং খুর যেটা দিয়ে সেভিং করা হয়। দিস প্রফাউন্ড অবজারভেশন ওয়াজ রিসিভড উইথ ভিজিবল স্যাটিসফ্যাকশন, এবং তার এই জ্ঞানগর্ভ বাণী শুনে সবাই বাহবাহ করতে লাগলো, তাকে বাহবা দিতে লাগলো, যেন সবাই সন্তুষ্ট হলো। এ শিখ লুনাটিক আস্কড অ্যানাদার শিখ, সর্দারজি হোয়াই আর উই বিং সেন্ট টু ইন্ডিয়া? উই ডোন্ট ইভেন নো দ্য ল্যাঙ্গুয়েজ দে স্পিক ইন দ্যাট কান্ট্রি। ফলে এক পাগল শিখ অন্য শিখকে জিজ্ঞাসা করলো, তার সমস্যার কথা জানালো, সর্দারজি আমাদের কেন ভারতে পাঠানো হচ্ছে, আমি তো ওখানকার ভাষা জানি না। দ্য ম্যান স্মাইল্ড, তখন ওই লোকটা মৃদু হাসলো, সে আই নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হিন্দুস্তারাস, দিস ডেভিলস অলওয়েজ স্ট্রাট অ্যাবাউট অ্যাজ ইফ দে ওয়ার দ্য লর্ডস অফ দ্য আর্থ। সে বলল আমি কিন্তু হিন্দুস্তারাসের ভাষা জানি, মুখ পোড়াগুলো এমন হাম্বড়া ভাব দেখায় যেন সবার মাথা কিনে নিয়েছে, মানে এইভাবে তার ফিলিং সর্দারজি বলল। হিন্দুস্তারাস বলতে এখানে হিন্দুজদের বোঝানো হয়েছে। স্ট্রাট অ্যাবাউট মিন্স ওয়াক অ্যারাউন্ড ইন অ্যান অ্যারোগ্যান্ট ম্যানার, এমনভাবে ভান করে যেন তারা সব জানে, সব জানতার ভান করে তারা। ওয়ান ডে এ মুসলিম লুনাটিক হোয়াইল টেকিং হিজ বাথ, একদিন একটা মুসলিম পাগল তা সে স্নান করতে করতে রেইজড দ্য স্লোগান পাকিস্তান জিন্দাবাদ with such enthusiasm that he lost his footing and was later found lying on the floor unconscious, এবং এমন উত্তেজনায় সে পাকিস্তান জিন্দাবাদ বলছিল, পদস্খলন হয়ে দেখা গেল মেঝেতে পড়ে। নট অল ইনমেটস ওয়ার ম্যাড, এখানে
যতজন বাসিন্দা রয়েছে মানে যারা এই পাগলাগারে রয়েছে তারা সবাই পাগল ছিল না। সাম ওয়ার পারফেক্টলি নর্মাল, কিছুজন একদম স্বাভাবিক, এক্সেপ্ট দ্যাট দে আর মার্ডারার্স, শুধু ব্যতিক্রমী হলো তারা সব খুনি বা বদমাস টাইপের লোক। টু স্পেয়ার দেম দ্য হ্যাংম্যানস নুজ দেয়ার ফ্যামিলিজ হ্যাড ম্যানেজ টু গেট দেম কমিটেড আফটার ব্রাইবিং অফিসিয়ালস ডাউন দ্য লাইন। ফলে অফিসিয়ালসদের ঘুষ খাইয়ে তাদের পরিবারের লোকজন ফাঁসির হাত থেকে রক্ষা করার জন্য তাদের এখানে ঢুকিয়ে দিয়েছে। They probably had a vague idea why India was being divided and what Pakistan was. এবং সম্ভবত সেই ধরনের লোকেরা তাদের অস্পষ্ট একটা ধারণা, তাদের ধারণাই নেই যে কেন দেশ ভাগ হচ্ছে, ভারত ভাগ হচ্ছে এবং পাকিস্তানটা কি এটা তারা জানে না। বাট অ্যাজ ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন দে আর ইকুয়ালি ক্লুলেস। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা সবাই একদম ঘোরের মধ্যে, তারা কিছুই জানে না যে কি হচ্ছে, তাদের মাথায়ও ঢুকছে না। দে আর ক্লুলেস। নিউজ পেপারস ওয়ার নো হেল্প আইদার, খবর কাগজগুলোর থেকেও কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। অ্যান্ড দ্য অ্যাসাইলাম গার্ডস ওয়ার ইগনোরেন্ট, এবং এই পাগলাগারদের রক্ষীরাও অজ্ঞ, কিছুই জানে না। ইফ নট ইলিটারেট, হয়তো তারা নিরক্ষর নয় কিন্তু তারাও কিছু বলতে পারছে না। নর ওয়াজ দেয়ার এনিথিং টু বি লার্নড বাই ইভ্যাসড্রপিং অন দেয়ার কনভারসেশনস, তাদের কথোপকথন থেকে যে আড়ি পেতে কিছু শোনা যাবে। ইভ্যাসড্রপিং মানে লিসন সামথিং সিক্রেটলি, গোপনে শোনা। তাদের কথোপকথন থেকেও কিছু জানা যাচ্ছে না। সাম সেড, কিছুজন বলল, দেয়ার ওয়াজ দিস ম্যান বাই দ্য নেম অফ মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না নামের একজন লোক, অর দ্য কাইদ ই আজম, কাইদ ই আজম ইজ দ্য উর্দু সেইং দ্য গ্রেটেস্ট লিডার, হু হ্যাড সেট আপ এ সেপারেট কান্ট্রি ফর মুসলিমস কল্ড পাকিস্তান। তো সেই মোহাম্মদ আলী জিন্না নামের একজন ব্যক্তি যিনি একটা আলাদা দেশ স্থাপন করেছেন মুসলিমদের জন্য, তার নাম হলো পাকিস্তান। ফলে পাকিস্তান সম্পর্কে এইভাবে তারা তাদের ধারণা পাচ্ছে, না হলে সবাই তো ভারতের বাসিন্দা ছিল। অ্যাজ টু হোয়ার দিস পাকিস্তান ওয়াজ লোকেটেড, তো এই পাকিস্তানটা ঠিক কোথায়, দ্য ইনমেটস নিউ নাথিং, এখানের বাসিন্দারা বা এই পাগলরা কেউই জানতো না। দ্যাট ওয়াজ হোয়াই বোথ দ্য ম্যাড অ্যান্ড দ্য partially mad were unable to decide whether they were now in India or in Pakistan. তাই সবাই মানে যারা পাগল কিংবা যারা আংশিক পাগল কেউই সিদ্ধান্ত নিতে পারছে না এখন তারা কোথায় রয়েছে, তারা ভারতে রয়েছে নাকি পাকিস্তানে রয়েছে। কারণ যখন তারা প্রথমে এখানে এসেছিল সবাই ভারতের ছিল, হঠাৎ করে একটা পাকিস্তান নামক দেশ গজিয়ে উঠেছে, ফলে তারা এখন কোথায় রয়েছে এইটাই তারা জানে না। ইফ দে ওয়ার ইন ইন্ডিয়া হোয়ার অন আর্থ ওয়াজ পাকিস্তান, তারা যদি ভারতে রয়েছে তাহলে পাকিস্তানটা পৃথিবীর কোথায়। অ্যান্ড ইফ দে ওয়ার ইন পাকিস্তান, এবং তারা যদি পাকিস্তানে থাকে, দেন হাউ কাম দ্যাট আনটিল দ্য আদার ডে ইট ওয়াজ ইন্ডিয়া, তাহলে ভারত তো ছিল, তা রাতারাতি কিভাবে পাকিস্তান হয়ে গেল, এই ব্যাপারটা তাদের মাথায় ঢুকছে না। ফলে আমরা এই যে অংশটা পড়ছি বন্ধুরা, এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে কাদের মধ্যে, না ইনমেটস অফ দ্য অ্যাসাইলাম, এই পাগলাগারদের পাগলদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে পাকিস্তান এবং ভারত সম্পর্কে। ওয়ান ইনমেট হ্যাড গট সো ব্যাডলি কট আপ ইন দিস আইডিয়া পাকিস্তান পাকিস্তান ইন্ডিয়া rigmarole that one day while sweeping the floor he dropped everything, climbed the nearest tree and installed himself on a branch, from which vantage point he spoke for 2 hours on the delicate problem of India and Pakistan. ফলে ভারত পাকিস্তান এই যে ব্যাপারটার সমাধান না করতে পেরে তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছিল। তাই একদিন এক পাগল ঘর ঝাঁট দিচ্ছিল, ভারত পাকিস্তান পাকিস্তান ভারত, এই একঘেয়ে কচকচানি শুনতে শুনতে তার মাথায় সব কিছু একদম জট পাকিয়ে যায়। রিগমরেল মানে মাথায় জট পাকিয়ে যাওয়া এই জটিল জিনিসের জন্য, মানে পাকিস্তান ভারত ভারত পাকিস্তান কী ব্যাপার, একদিন তো তার মাথায় কিছু ঢুকছেই না। তো সে ঝাঁট দিচ্ছিল। হোয়াইল সুইপিং দ্য ফ্লোর হি ড্রপড এভরিথিং, তা সব কিছু মানে ঝাঁটা বালতি সব ফেলে ক্লাইম্ব দ্য নিয়ারেস্ট ট্রি, চোঁচা করে দৌড়ে গিয়ে গাছে উঠে গেল, অ্যান্ড ইনস্টলড হিমসেলফ অন এ ব্রাঞ্চ, এবং গাছের ডালে চড়ে বসলো। সেখানে বসে ভারত পাকিস্তানের নানা সমস্যা নিয়ে ঝাড়া 2 ঘন্টা বক্তৃতা দিয়ে দিল। তা এইভাবে এখানের যে যারা বাসিন্দা পাগলদের উপরে একটা মারাত্মক প্রভাব ফেললো। হঠাৎ করে তারা শুনলো যে ভারত পাকিস্তান দুটো দেশ হয়ে গেছে। দ্য গার্ডস আস্কড হিম টু গেট ডাউন,
প্রহরীরা তো রক্ষীরা তাকে নেমে আসার জন্য বলল নেমে আয় নেমে আয়। ইনস্টেড হি ওয়েন্ট এ ব্রাঞ্চ হায়ার, আর তার বদলে সে আরও একটা উঁচু ডালে উঠে বসলো। অ্যান্ড হোয়েন থ্রেটেন্ড উইথ পানিশমেন্ট, এবং যখন তাকে বলা হলো যে তোমাকে আরও শাস্তি দেওয়া হবে, নেমে আয় না হলে শাস্তি হবে, ডিক্লেয়ার, সে ঘোষণা করলো, আই উইশ টু লিভ নাইদার ইন ইন্ডিয়া নর ইন পাকিস্তান, আই উইশ টু লিভ ইন দিস ট্রি। আমি ভারতেও থাকতে চাই না, আমি পাকিস্তানেও থাকতে চাই না, আমি এই গাছের ডালেই থাকবো। হোয়েন হি ওয়াজ ফাইনালি পারসুয়েডেড টু কাম ডাউন, যখন অনেক বলে কয়ে তাকে শেষ পর্যন্ত নিচে নামানো হলো, হি বিগ্যান এমব্রেসিং হিজ শিখ অ্যান্ড হিন্দু ফ্রেন্ডস, সে তার শিখ এবং হিন্দু বন্ধুদের জড়িয়ে ধরলো। এমব্রেস মানে জড়িয়ে ধরা। টিয়ার্স ওয়ার রানিং ডাউন হিজ চিক্স, তার গাল বেয়ে জল গড়িয়ে নামছিল। ফুললি কনভিন্সড দ্যাট দে ওয়ার অ্যাবাউট টু লিভ হিম অ্যান্ড গো টু ইন্ডিয়া, যে তারা যেন তাকে ছেড়ে চলে যাবে এবং সেই হিন্দু এবং শিখ বন্ধুরা যারা সেই পাগলাগারদে থাকতো তারা ভারতবর্ষে চলে যাবে, তারা আর পাকিস্তানে থাকবে না, তাদের সঙ্গে আর দেখা হবে না। আসলে সাদাত হাসান ম্যান্টোর এই গল্প থেকে আমরা বুঝতে পারছি যে যারা আপাতভাবে পাগল তারা তাদের কষ্টের কথাটা বুঝতে পারলো, আর যারা আপাতভাবে সেন পলিটিশিয়ানস তারা কি করে বুঝতে পারলো না যে এই দেশভাগ কি পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া, একটা দুঃসহ বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন করতে পারে গোটা দেশকে, মানে দুটো দেশের অধিবাসীদের, এবং তার পরবর্তী সময়ে যুগ যুগ ধরে যে গণ্ডগোল চলতে থাকবে আর যার সাক্ষী হচ্ছি আমরা। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং টু দিস ভিডিও। এইভাবে আমরা অন্যান্য যে ইনমেটসরা রয়েছে তাদের প্রতিক্রিয়া শুনবো এবং পড়বো, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। নিয়ে আসছি পরের ভিডিওতে।